ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আমরা আগের ক্লাসে 2017-তে ডাব্লিউবিসিএস মেন্সের ইন্ডিয়ান পলিটির যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো করেছি। এখন আমরা 2018-তে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো করব। এখানে প্রথম প্রশ্ন, সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং শর্ট টু চেঞ্জ দ্য ক্যারেক্টার অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রম ইউনিটারি টু ফেডারেল। 2017-তে সেম প্রশ্ন এসেছিল, আমরা খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। তো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইউনিটারি ক্যারেক্টার সেখান থেকে ফেডারেল ক্যারেক্টার এখানে রূপান্তরিত করা হয় কোন অ্যাক্টের মাধ্যমে? অপশনস আছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। দেখো, আমরা জানি সাইমন কমিশন 1927, সাবসিকুয়েন্টলি পরে পরে রাউন্ড টেবিল কনফারেন্স, তারপরে আসে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ অনেক কিছু চেঞ্জ করা হয়। কি চেঞ্জ করা হয়? সেখানে ইউনিয়ন গভর্নমেন্টের যে পাওয়ার, ইউনিয়ন গভর্নমেন্টের পাওয়ার কিছুটা ভাগ করে দেওয়া হয় প্রভিন্সের মধ্যে। প্রভিন্সের মধ্যে কি ছিল? প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আর তার সাথে যে প্রিন্সিপাল স্টেটস। ওকে, এখন ইউনিয়ন গভর্নমেন্টের কাছে যেই পাওয়ারফুল যেই কাজগুলো ছিল, যে আইটেমসগুলো ছিল সেগুলো রাখা হয়। যেমন হলো ডিফেন্স, কারেন্সি, এই সমস্ত কিছু। প্রভিন্সের কাছে কি রাখা হয়? প্রভিন্সের কাছে এগ্রিকালচার, এডুকেশন, এই সমস্ত কিছু রাখা হয়। অর্থাৎ কিছুটা পরিমাণ পাওয়ার ইউনিয়ন থেকে প্রভিন্সের কাছে দিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের ইউনিটারি থেকে ফেডারেল এই ক্যারেক্টারের রূপান্তর। এটা কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল? 1935। আবার আমরা 1935-এ বাইক্যামেরাল সিস্টেম দেখতে পাই। বাইক্যামেরাল সিস্টেম মানে এখন যেমন আমাদের রাজ্যসভা, লোকসভা আছে, ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাই কাউন্সিল অফ দ্য স্টেটস আর হাউস অফ দ্য পিপল। 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তার মাধ্যমে। ওকে, আর তার সাথে সাথে আমরা ফেডারেল কোর্ট, সে ফেডারেল কোর্ট যেটা আরবিআই, সেটাও তৈরি হয় 1935-এ, আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী। ওকে, তাহলে এই সমস্ত কিছু আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী দেখতে পাই। তো এখানে যেটা আমাদের বলা হয়েছে ইউনিটারি থেকে ফেডারেল, এই সিস্টেম আমরা কোন অ্যাক্টের মাধ্যমে দেখতে পাই? সেটি হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বরোড দ্য আইডিয়াজ অফ প্রিএম্বল ফ্রম। দেখো, এখানে যেটি বলা হয়েছে যে আমাদের প্রিএম্বলের যে আইডিয়া সেটি আমরা কোথা থেকে ধার নিয়েছি। তো আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সমস্ত প্রভিশনস রয়েছে, এই প্রভিশনসগুলো নানান জায়গায়, নানান যে দেশের কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন থেকে আমরা ধার নিয়েছি বা বড় করেছি এই আইডিয়াগুলো। ওকে, তাহলে এখানে যেটি বলা হচ্ছে প্রিএম্বল, সেটি আমরা কোথা থেকে ধার নিয়েছি? ক্যানাডিয়ান কনস্টিটিউশন, ইটালিয়ান কনস্টিটিউশন, ফ্রেঞ্চ কনস্টিটিউশন, আর কি কনস্টিটিউশন অফ ইউএসএ। আমরা জানি আমাদের যে প্রিএম্বলের আইডিয়া, এটি আমাদের কনস্টিটিউশন অফ ইউএসএ, ইউএসএর কনস্টিটিউশন থেকে ধার নিয়েছি। ইউএসএর কনস্টিটিউশন থেকে আরও কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা বড় করেছিলাম, মানে আইডিয়া, কনসেপ্ট। সেগুলো কি? একটি হচ্ছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, ফান্ডামেন্টাল রাইটস, জুডিশিয়াল রিভিউ, এই সমস্ত কিছু আমরা ইউএসএ থেকে বড় করেছি। ক্লিয়ার? From which of the countries the Constitution of India has adopted fundamental duties? তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস আমরা কোথা থেকে অ্যাডপ্ট করেছি বা বড় করেছি, ধার নিয়েছি, এর কনসেপ্ট। অপশনস আছে ইউএসএ, ইউকে, ইস্টওয়েল, ইউএসএসআর মানে সোভিয়েত রাশিয়া, আর কি কানাডা। দেখো, আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, এই ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু আমাদের অরিজিনাল যে কনস্টিটিউশন, সেই অরিজিনাল কনস্টিটিউশন ছিল না। এখন আমাদের পার্ট 4A আর্টিকেল 51A তে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস দেখতে পাই। এই 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আমরা দুটো স্টেপে আসতে দেখি আমাদের কনস্টিটিউশনে। প্রথমটি হলো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী। এখানে মিনি কনস্টিটিউশন বলা হয়, মানে মারাত্মক পরিমাণে যেই কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টে 10টি ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়। 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস, 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয় 86th অ্যামেন্ডমেন্ট 2002, যখন রাইট টু এডুকেশন স্টার্ট করা হয় অ্যাট দ্য টাইম অফ অটল বিহারী বাজপেয়ী। তাহলে অটল বিহারী বাজপেয়ীর সময় আমাদের লাস্ট যে আরেকটি ফান্ডামেন্টাল ডিউটি, সেটি অ্যাড করা হয়। এখানে এই কনসেপ্ট কোথা থেকে আমরা বড় করেছি? সেটি হলো ইস্টওয়েল, ইউএসএসআর, যেটি এখন রাশিয়া। ক্লিয়ার? চলো নেক্সট। দ্য ব্রিটিশ কনসিডার্ড দ্য ডিমান্ড ফর পার্টিশন অফ ইন্ডিয়া আন্ডার। দেখো, ব্রিটিশ কনসিডার্ড মানে পুরোপুরি মেনে নিয়েছিল এই যে পার্টিশন অফ ইন্ডিয়া, এটি কিসের মাধ্যমে? ক্রিপস মিশন, মাউন্টব্যাটেন প্ল্যান 1947, সিমলা অ্যাক্ট 1946, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946।
আমরা জানি আমাদের ইন্ডিয়া 1947 ভাগ হয়ে যায় ইন্ডিয়া আর পাকিস্তানে। এখন এটি কিসের মাধ্যমে হয়েছিল? মাউন্টব্যাটেন প্ল্যান। 1947 মাউন্টব্যাটেনকে আমাদের লাস্ট ভাইসরয়। ওকে, নেক্সট, the first session of the Constituent Assembly was held on Constituent Assembly 6th December 1946। এটি ফর্ম করা হয়, তৈরি করা হয় 9 ডিসেম্বর। এই 9 ডিসেম্বর 1946 ডক্টর সচিদানন্দ সিনহা বা ডক্টর এ সিনহা তিনি ইন্টারিম বা টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। দুদিন পর 11 ডিসেম্বর 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, ডক্টর আর প্রসাদ। ওকে, তাহলে এখানে কি বলা আছে? দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড অন 9 ডিসেম্বর। আমরা ডিসেম্বর 1 দেখতে পাচ্ছি প্রথম অপশন, তাহলে আমরা বলতে পারবো এই যে 9 ডিসেম্বর সেটি। ওকে, which of the following was not one of the features of the Government of India Act 1935? দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর যে ফিচার্স, এখানে যে অপশনসগুলো আছে আমরা যদি পড়ি, প্রথম যে প্রশ্ন সেখানে আমরা আলোচনা করেছিলাম বাইক্যামেরাল লেজিসলেচার, একদম হাউস অফ দ্য পিপল কাউন্সিল অফ দ্য স্টেটস তৈরি হয়েছিল, যেটি এখন রাজ্যসভা লোকসভা। ডায়ারকি অফ দ্য সেন্টার অ্যান্ড দ্য প্রভিন্সেস, ডায়ারকি অফ দ্য সেন্টার অ্যান্ড প্রভিন্সেস এটি 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী চালু হয়েছিল। প্রভিন্সিয়াল অটোনমি, প্রথমেই বলে দিয়েছি প্রভিন্সিয়াল অটোনমি, সেই অটোনমি দেওয়া হয়েছিল। আর কি অল ইন্ডিয়া ফেডারেশন, অল ইন্ডিয়া ফেডারেশন মানে কি ব্রিটিশ ইন্ডিয়া আর তার সাথে প্রিন্সলি স্টেটস এর যে কনসেপ্ট এটি আনা হয়। তাহলে এখানে ডায়ারকি এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 অনুযায়ী হয়েছিল, এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অনুযায়ী হয়নি। নেক্সট, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 ভেস্টেড দ্য রেসিডুয়ারি পাওয়ার ইন দি, দেখো রেসিডুয়ারি পাওয়ার কি আমাদের জানি 7 স্কেডিউলে কি আছে, সমস্ত পাওয়ারকে ভাগ করে দেওয়া আছে কার কার মধ্যে? সেন্টারের মধ্যে, সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে, স্টেট গভর্নমেন্টের মধ্যে, আর কনকারেন্ট লিস্ট আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে লিস্ট আছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করতে পারে, স্টেট গভর্নমেন্ট লিস্টের মধ্যে স্টেট গভর্নমেন্ট কাজ করতে পারে, কনকারেন্ট লিস্টের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বোথ কাজ করতে পারে। এখন এগুলোর বাইরে যদি কোনো লিস্ট আসে বা কোনো আইটেমস আসে, আমরা সেগুলো কি বলি? রেসিডুয়ারি পাওয়ার। এই রেসিডুয়ারি পাওয়ার এর উপর ল তৈরি করতে পারে কে? এখন হচ্ছে পার্লামেন্ট, বাট আগে কে করতে পারতেন? ব্রিটিশ গভর্নমেন্টের সময় ভাইসরয়। ওকে, সেটাই এখানে যে অপশনসগুলো আছে, তাহলে রেসিডুয়ারি পাওয়ার, এই রেসিডুয়ারি পাওয়ার কার উপর ভেস্টেড থাকে? ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, ফেডারেল লেজিসলেচার আর গভর্নর জেনারেল। তো এখানে গভর্নর জেনারেলকে আমরা এখানে ইন্টারচেঞ্জ করে ইউজ করি, বাট আমরা মেইনলি ভাইসরয়, কারণ তিনি ক্রাউনের একজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন। ওকে, নেক্সট, দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, প্রথমেই বললাম চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 9 ডিসেম্বর ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা, 11 ডিসেম্বর ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে চক্রবর্তী রাজগোপালাচারী, জয়প্রকাশ নারায়ণ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওয়াহরলাল নেহরু, তাহলে আমরা বলতে পারবো এখানে 11 ডিসেম্বরের কথা বলা হয়েছে, যেটি পার্মানেন্ট প্রেসিডেন্ট। ওকে, পার্মানেন্ট প্রেসিডেন্ট। ইন্ডিয়া হ্যাজ বরোড দ্য স্কিম অফ ফেডারেশন দ্যাট ইজ ইউনিয়ন অফ দ্য স্টেটস ফ্রম হুইচ কান্ট্রি? দেখো ইউনিয়ন অফ দ্য স্টেটস, এই ইউনিয়ন অফ দ্য স্টেটস আমরা কোথায় দেখতে পাই? আর্টিকেল 1(1) আমরা যেখানে বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ আ ইউনিয়ন অফ দ্য স্টেট। ওকে, ডক্টর বি আর আম্বেদকর ইউনিয়ন অফ দ্য স্টেটস এটিকে দুটি কনসেপ্টের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছিলেন। একটি কি ইউএসএতে দেখবে যে স্টেটসগুলো রয়েছে, সেই স্টেটসগুলোকে একে অপরের সাথে একটি এগ্রিমেন্টের মাধ্যমে কানেক্ট হয়ে আছে, কিন্তু আমাদের যে ইন্ডিয়ান স্টেটসগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো এগ্রিমেন্টের মাধ্যমে এর কোনো কানেকশন দেখতে পাই না, তাহলে আমরা নো এগ্রিমেন্ট। আবার কি আমাদের যে স্টেটসগুলো রয়েছে সেগুলো কখনোই ইউনিয়ন গভর্নমেন্ট থেকে বা ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যেতে পারবে না, তাহলে নো সেসিড বেরিয়ে যেতে পারবে না। এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা কি বলি? ইউনিয়ন অফ দ্য স্টেটস, অর্থাৎ স্টেটসদের ইউনিয়ন হচ্ছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। এখানে কি আছে? এই কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছিলাম? আয়ারল্যান্ড, কানাডা, ইউএসএ, রাশিয়া, এই কনসেপ্ট আমরা কানাডা থেকে নিয়েছিলাম ফেডারেশনের। ওকে, মানে ইউনিয়ন অফ দ্য স্টেটসের। ক্লিয়ার? চলো নেক্সট, the framers of the constitution borrowed the concept of directive principles from, দেখো directive principle of the state policy, এই directive principle of the state policy আমরা কোথায় দেখতে পাই? directive principle of the state policy আমরা পার্ট 4 আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 এর মধ্যে দেখতে পাই। আর আমরা জানি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি কি? নন জাস্টিসিয়েবল, অর্থাৎ আমাদের যদি এই আর্টিকেলগুলো না দেওয়া হয় আমরা কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবো না যে আমাদের দেওয়া হচ্ছে না, কারণ এগুলো নন জাস্টিসিয়েবল। এখন এই যে কনসেপ্ট, এটি আমরা কোথা থেকে নিয়েছিলাম? ধার নিয়েছিলাম আইরিশ কনস্টিটিউশন বা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। Which of the following articles describe a person voluntarily acquiring citizenship of a foreign state not to be a citizen? দেখো আমাদের যে ইন্ডিয়ান
সিটিজেনশিপ আছে সেটি হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, সিঙ্গেল সিঙ্গেল। ডুয়াল সিটিজেনশিপ আমরা নেই। ডুয়াল সিটিজেনশিপ মানে কি, আমাদের ইন্ডিয়ান স্টেট এবং ইউনিয়ন গভর্নমেন্টের আলাদা আলাদা কোনো সিটিজেনশিপ নেই, সেটি আছে একটি ইন্ডিয়ার। এখন আমরা যদি কোনো দেশের নিজের ইচ্ছেই অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিয়ে নিই, তবে আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ বাতিল হয়ে যাবে। এটি কোথায় লেখা আছে? এটি আছে আর্টিকেল 9-এ। ক্লিয়ার? দ্য স্পেশাল স্টেটাস অফ দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর ইমপ্লাইজ দ্যাট দ্য স্টেট অ্যাজ, দেখো স্পেশাল যেই এখানে যেই ট্রিটমেন্টগুলো দেওয়া হয়েছিল জম্মু অ্যান্ড কাশ্মীরকে, আমরা একদম বলে দিতে পারবো এখন কোনো রকম স্পেশাল ট্রিটমেন্ট জম্মু অ্যান্ড কাশ্মীরকে দেওয়া হয়নি, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2019-এর অ্যাক্ট অনুযায়ী 370 আর্টিকেল বা 370 ধারাকে উঠিয়ে দিয়েছে, এবং জম্মু অ্যান্ড কাশ্মীর তার সাথে লাদাখ এই ইউনিয়ন টেরিটরিতে জম্মু অ্যান্ড কাশ্মীরকে ভাগ করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা বলে দিতে পারবো এখন কোনো রকম যে স্পেশাল স্টেটাস সেটা নেই। ওকে, আর আগে 370 কোথায় ছিল? 20 নাম্বার যে আর্টিকেল সেখানে। ক্লিয়ার? নেক্সট, আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 দ্য ফেডারেল কোর্ট হ্যাড, দেখো ফেডারেল কোর্টে কি ছিল? অরিজিনাল জিউরিসডিকশনস, অ্যাপিলেট জিউরিসডিকশনস, অ্যাডভাইসরি জিউরিসডিকশনস, অল অফ দ্য অ্যাবাভ, প্রত্যেকটি ছিল। অরিজিনাল জিউরিসডিকশনস মানে কি? অরিজিনাল জিউরিসডিকশনস মানে হচ্ছে হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টে কোনো একটি কেস আসে না, ডাইরেক্ট আসে সুপ্রিম কোর্টে, ডাইরেক্ট। হাইকোর্টের এখানে কোনো ব্যাপার নেই, মানে সাবঅর্ডিনেট কোর্টের কোনো ব্যাপার নেই। বাট অ্যাপিলেট কি? অ্যাপিলেট হচ্ছে হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টে আসে কোনো একটি কেস, সেটাকে আমরা অ্যাপিলেট জিউরিসডিকশন বলতে পারবো। অ্যাডভাইসরি জিউরিসডিকশন মানে কি? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি সুপ্রিম কোর্টের কাছে কোনো রকম কোনো আস্ক করেন, জিজ্ঞেস করেন, কোনো কিছু জানতে চান, তবে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে এই অ্যাডভাইস দেবেন, এটাকে আমরা বলবো অ্যাডভাইসরি জিউরিসডিকশন। এগুলো নিয়ে আমরা কোনো একটি ক্লাসে আলাদাভাবে আলোচনা করব, যাতে ডিটেলস এগুলো আলোচনা করা যায় সময় ধরে। ওকে, এখন এখানে বোঝো এই সেম কনসেপ্ট আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 দেখতে পাই। এই সেম কনসেপ্ট একটু আগে যেটা বললাম, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের, তো এটি আমরা প্রত্যেকটি দেখতে পাই। ক্লিয়ার? 1935 অনুযায়ী। For the first time, the system of appeals from India to Privy Council in England was introduced by, দেখো এই প্রাইভি কাউন্সিল মানে কি? এই প্রাইভি কাউন্সিল মানে হচ্ছে এটি একটি চার্টার ছিল, যেটিকে আমরা রয়্যাল চার্টার অফ জাস্টিস বলি। রয়্যাল চার্টার অফ জাস্টিস বলি। এখন এই প্রাইভি কাউন্সিল এটির মাধ্যমে কি এস্টাবলিশ হয়? এটির মাধ্যমে তৈরি হয় মেয়র্স কোর্ট মাদ্রাজে, তামিলনাড়ুর মাদ্রাজে মেয়র্স কোর্ট তৈরি হয়। ওকে, মেয়র্স কোর্ট তৈরি হয়। এর মাধ্যমে কি করা হয়? এর মাধ্যমে ইন্ডিয়া থেকে এই প্রাইভি কাউন্সিল যেটি ইংল্যান্ডে ছিল, সেখানে কোনো একটি অ্যাপিল কেসকে অ্যাপিল করা যেত। মানে ইন্ডিয়ার যে কোনো কেস, সেটি কোথায় অ্যাপিল করা যেত? প্রাইভি কাউন্সিল। আর প্রাইভি কাউন্সিল কোথায় ছিল? ইংল্যান্ডে। ওকে, আর এটি কোন চার্টারের মাধ্যমে এটি তৈরি করা হয়, এটি স্টার্ট করা হয়? এটি ছিল 1726। ক্লিয়ার? মানে আমরা বলতে পারি ইন্ডিয়া আর প্রাইভি কাউন্সিল অফ ইংল্যান্ডের মধ্যে যে লিগ্যাল ব্রিজ, এটাকে ব্রিজ বলতে পারি আমরা। ওকে, তাহলে এই ব্রিজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড প্রাইভি কাউন্সিল ইন ইংল্যান্ড was established in 1726. Next, under the Charter Act of 1687, a mayor's court was established at Madras. The mayor had to be, দেখো একটু আগে বললাম এই মেয়র্স কোর্ট, the mayors had to be কি করতে হতো? দেখো had to be elected by aldermen and the burgesses every year, nominated by the company, senior most aldermen to be next year nominated by the company on the recommendation of the outgoing মেয়র। এখন এই এলডারম্যান কি? আমরা এই প্রথম যে অপশন বলতে পারবো মেয়র, মাদ্রাজের মেয়র, তাকে ইলেক্ট করতেন কারা? এলডারম্যান আর বার্জেসিস। এলডারম্যান কারা? এলডারম্যান হচ্ছে সিনিয়র অফিসিয়ালস যারা মাদ্রাজের, তাদেরকে আমরা বলতাম সিনিয়র অফিসিয়ালস। ওকে, সিনিয়র অফিসিয়ালসদেরকে আমরা এলডারম্যান বলতাম, যারা অ্যাডমিনিস্ট্রেশন যাদের উপর ন্যস্ত ছিল, জুডিশিয়াল পাওয়ার যাদের উপর দেওয়া ছিল। আর বুর্জেসিস কি? বুর্জেসিস হচ্ছে কমন সিটিজেন। তাহলে কমন সিটিজেন অফ মাদ্রাজ। ওকে, তাদের মাধ্যমে ইলেক্ট হতেন মেয়র। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ এস্টাবলিশড বাই ব্রিটিশ ক্রাউন ইন দ্য ইয়ার অফ, দেখো ইস্ট ইন্ডিয়া
কোম্পানি যখন তৈরি হয়েছিল 1600 সালে, এই 1600 সালে কার সময় হয়েছিল? ডিউরিং কুইন এলিজাবেথ ওয়ান। ওকে, ডিউরিং কুইন এলিজাবেথ ওয়ান, কত সালে? 1600। নেক্সট, against which of the following writs cannot be issued under Article 32 for the enforcement of the fundamental rights? আমাদের যে রিটস গুলো রয়েছে সেই রিটস গুলো কোথায় আছে? দেখো, রিটস কোথায় ইউজ করা হয় সেটাকে বোঝো। আর্টিকেল 32, এই আর্টিকেল 32 হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, তার সাথে একটি লিগ্যাল রিমেডিস বা কনস্টিটিউশনাল রিমেডিস। এই সেম যে রিমেডিস আমরা কোথায় দেখতে পাই? আর্টিকেল 2 to 6। এখন সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 ইউজ করতে পারে, হাইকোর্ট ইউজ করতে পারে 2 to 6। এটি সুপ্রিম কোর্ট, এটি হাইকোর্ট। ফান্ডামেন্টাল রাইটস যখন আমরা পাই না, তখন আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাই এবং হাইকোর্ট 32 সুপ্রিম কোর্ট 32 অ্যাপ্লাই করতে পারে এবং হাইকোর্ট 2 to 6 অ্যাপ্লাই করে যে 5টি রিটস রয়েছে সেগুলো অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এখানে যেটি বলা হয়েছে, সুপ্রিম কোর্টে আর্টিকেল 32 ইউজ করতে পারে না কার উপরে? কার উপরে ইউজ করতে পারে না? তো হাইকোর্ট, পোর্ট ট্রাস্ট, ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাহলে এখানে যে অপশনসগুলো আছে তার মধ্যে আমরা বলতে পারবো যে হাইকোর্টের উপর এই আর্টিকেল 32 এর যে রিটস সেগুলো অ্যাপ্লাই করা যায় না। The term law enforced in clause 3 of article 13 means, দেখো article 13 3 clause, আমরা জানি আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে কত? আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে। তাহলে এখানে ইট ইটসেলফ 13 3 এটিও একটি ফান্ডামেন্টাল রাইটস। এখানে কি বলা হয়েছে? এই ল এনফোর্স, এটির মাধ্যমে কি মিন করা হয়েছে? অনলি স্ট্যাচুটরি ল, কাস্টমস অ্যান্ড ইউসেজ অনলি। দেখো, একটি যখন ল তৈরি করা হয় সেই ল এর পেছনে কি থাকে? পার্লামেন্ট থাকে। পার্লামেন্ট, যেটিকে আমরা কি বলবো? স্ট্যাচুটরি ল। তাহলে পার্লিয়ামেন্ট, এটিকে আমরা বলবো স্ট্যাচুটরি ল। তার সাথে থেকে কাস্টমস অ্যান্ড ইউসেজ, মানে আমাদের কিছু এথিক্স রয়েছে, আমাদের কিছু সমাজের কাস্টমস রয়েছে, কিছু ইউজ রয়েছে, সেগুলোকে আমরা বলতে পারবো কাস্টমস। ওকে, এখন এই দুটোকে ইউজ করে আমরা যে কোনো ল বানাই। কিন্তু এখানে বলা হয়েছে যে ল এনফোর্স, অ্যাকচুয়ালি এই আর্টিকেল 13 এর মাধ্যমে বলা হয়েছে কোনো একটি ল, সেই ল যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটসের সাথে ইনকনসিস্টেন্ট হয় তবে আমরা সেই লকে নাল অ্যান্ড ভয়েড বলবো, মানে ডিসমিস হয়ে যাবে সেই ল। তাহলে এখানে বোথ এ অ্যান্ড বি বলা হয়েছে ল এনফোর্স এই কথাটির মাধ্যমে। ক্লিয়ার? একদম ইজি। চলো নেক্সট। দ্য গ্রুপ অফ পিপল ইন দ্য স্টেট কনস্টিটিউট ব্যাকওয়ার্ড ক্লাস টু স্যাটিসফাই আর্টিকেল 15(4) ইজ লেফট টু দ্য ডিসিশন অফ। দেখো, ব্যাকওয়ার্ড ক্লাস বলতে যেখানে যে ওবিসির কথা বলা আছে বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস, আমরা জানি যে আর্টিকেল 340 অনুযায়ী একটি কমিশন তৈরি করতে পারেন। কে পারেন? প্রেসিডেন্ট পারেন। প্রেসিডেন্ট একটি কমিশন তৈরি করতে পারেন। ওকে, তাহলে এখানে যেটি বলা হয়েছে এই ডিসিশনটি কে নিতে পারেন? দ্য কোর্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য স্টেট পার্লামেন্ট। একমাত্র প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিতে পারেন। আন্ডার আর্টিকেল 16 দ্য ওয়ার্ড any employment or office applies to public employment, private employment, both A and B। দেখো, আর্টিকেল 16 যে ডিসক্রিমিনেশনের কথা বলা হয়েছে, মানে কোনো রকম এমপ্লয়মেন্টে, সে এমপ্লয়মেন্টে নো ডিসক্রিমিনেশন হবে, মানে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ কোনো অনুযায়ী কোনো রকম ডিসক্রিমিনেশন হবে না। এটি একমাত্র পাবলিক বা সরকারি জায়গায় আমাদের সম্ভব, প্রাইভেট প্রপার্টিতে বা প্রাইভেট যে কোম্পানি সেখানে সম্ভব নয়। তাহলে আমরা কি বলতে পারবো? এটি শুধুমাত্র পাবলিক এমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লিকেবল। অন হুইচ অফ দ্য ফলোইং ফ্রিডমস আর রিজনেবল রেস্ট্রিকশনস বি ইম্পোজড অন দ্য গ্রাউন্ডস অফ সিকিউরিটি অফ দ্য স্টেটস। তার মানে সিকিউরিটি অফ দ্য স্টেটসের ক্ষেত্রে বা এরকম কোনো সিচুয়েশনে যেখানে আমাদের ইন্ডিয়া তাকে রক্ষা করার জন্য রেস্ট্রিকশন আনা যেতে পারে, সেটি কি? এখানে যে অপশনসগুলো রয়েছে, তাহলে আমরা বলতে পারবো স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, পিসফুল অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন আর ইউনিয়ন, সেটি হচ্ছে আর মুভমেন্ট। তাহলে এটি হচ্ছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। অর্থাৎ অন হুইচ অফ দ্য ফলোইং ফ্রিডমস আর রিজনেবল রেস্ট্রিকশন বি ইম্পোজড অন দ্য গ্রাউন্ডস অফ সিকিউরিটি অফ দ্য স্টেট। অর্থাৎ এমন কোনো সিচুয়েশন হলো যেখানে সিকিউরিটি রক্ষা করার জন্য, কান্ট্রির সিকিউরিটি রক্ষা করার জন্য স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেটি আমাদের আর্টিকেল 19(2) আছে, সেটিকে রেস্ট্রিক্ট করা যাবে, সেখানে রেস্ট্রিকশন আনা যাবে। ক্লিয়ার? আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড অ্যান্ড ইটস প্র্যাকটিসেস ইজ পানিশেবল অ্যাকর্ডিং টু। আনটাচেবিলিটি মানে কি? অস্পৃশ্যতা, মানে হচ্ছে কাউকে ছোঁয়া যাবে না, এই ধরনের যে কনসেপ্ট এগুলো আগে ছিল, তাহলে এটি আমাদের জানি আমাদের আর্টিকেল 17 আছে, এই অনুযায়ী এটিকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। ম্যাচ দ্য ফলোইং আর্টিকেলস অ্যান্ড প্রভিশনস। এই আর্টিকেল আর প্রভিশনসগুলোকে যদি আমরা একে অপরের সাথে কানেক্ট করি, আমরা কি দেখতে পাবো? প্রথম যেটি আছে 39A, 40, 41, 44 ইউনিফর্ম সিভিল কোড, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড, অর্গানাইজেশন অফ দ্য ভিলেজ পঞ্চায়েত, আর আছে রাইট টু ওয়ার্ক। দেখো, প্রথম যেটি আছে 39A, এটি হচ্ছে
ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড, এটি কোথায় আছে? ডিপিএসপি, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, ডিপি স্টেট পলিসি, ডিপিএসপি। ওকে, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। আর কি যেটি 40 আছে সেটি বা অর্গানাইজেশন অফ দ্য ভিলেজ পঞ্চায়েত, এটিও আছে ডিপিএসপিতে। এগুলো সব নন জাস্টিসেবল, ডিপিএসপি। ক্লিয়ার? আর্টিকেল 41 প্রত্যেকটি এখানে আমাদের ডিপিএসপি আছে যদিও। আর কি আছে? 41, এই 41 কি হবে? রাইট টু ওয়ার্ক। আর 44 কি আছে? ইউনিফর্ম সিভিল কোড, যেখানে আলাদা আলাদা যে কমিউনিটি রয়েছে, রিলিজিয়াস কমিউনিটি, তাদের কোনো পার্সোনাল বোর্ড থাকবে না। ইনহেরিটেন্স, ল্যান্ড, রিলিজিয়াস, ডাইভোর্স, এই সমস্ত কিছুর উপর, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি। ওকে, তাহলে আমরা কি বলতে পারবো? এখানে যে অপশনসগুলো আছে তার মধ্যে বলতে পারবো অপশন সি একদম কারেক্ট, দেখতেই পাচ্ছি আমরা। ওকে, চলো নেক্সট। In Article 45, the state shall endeavor to provide early childhood care and education to children below the age group of। দেখো, এখন আর্টিকেল 45 এটি যখন আলোচনা করছি একটু ভালোভাবে আলোচনা করে নিই। তাহলে কি বলেছে এখানে? আর্টিকেল 45 এই 45 অনুযায়ী যে এডুকেশনের কথা বলা হয়েছে আর কি চাইল্ডহুড কেয়ারের কথা বলা হয়েছে, সেখানে কোন এজের কথা বলা হয়েছে। ওকে, কোন এজের কথা বলা হয়েছে? 6 ইয়ার্স, 8 ইয়ার্স, 12 ইয়ার্স আর 14 ইয়ার্স। দেখো, অ্যাট দ্য টাইম অফ অটল বিহারী বাজপেয়ী 86th অ্যামেন্ডমেন্ট 2002 আনা হয়েছিল। এই অ্যামেন্ডমেন্টে ডিপিএসপি, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, আর্টিকেল 45, তার যে কনসেপ্ট 6 থেকে 14 বছরের বাচ্চাদের এডুকেশন দেওয়ার যে কনসেপ্ট, সেটিকে তুলে নেওয়া হয়। এই কনসেপ্টকে কোথায় অ্যাড করা হয়? আর্টিকেল 21 এতে, ফান্ডামেন্টাল রাইটসে। এখন ফান্ডামেন্টাল রাইটসে কি চলে আসে? ফান্ডামেন্টাল রাইটসে এই 0 থেকে 6 বছরের বাচ্চাদের কনসেপ্ট চলে আসে, তার মানে এটি আমাদের অধিকার, এডুকেশন। আর 45 এর যেই কনসেপ্ট, সেটিকে চেঞ্জ করে কি করা হয়? 0 থেকে 6 বছরের বাচ্চাদের আর্লি চাইল্ডহুড কেয়ার আর এডুকেশনের কথা বলা হয়। ক্লিয়ার? আর আমরা তখনই দেখতে পাই, মানে সেই যেই অ্যামেন্ডমেন্ট 86 অ্যামেন্ডমেন্ট 2002-তে 51A কে নাম্বার, মানে লাস্টের যে ফান্ডামেন্টাল ডিউটিস, সেটি অ্যাড করা হয়, যেখানে বাবা মাদের বলা হয় 6 থেকে 14 বছরের বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক কিছু করা হয়, মানে রাইট টু এডুকেশনের জন্য অনেক কিছু করা হয়। তাহলে এখানে যেটি বলা হয়েছে আর্টিকেল 45, মানে এই আর্টিকেলের কথা বলা হয়েছে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? 0 থেকে 6 ইয়ার্স। ওকে, 0 থেকে 6 ইয়ার্স। বাট এটি আমরা যদি 2002 এর আগে দেখি, তবে কি ছিল? 14 বছর ছিল। হাউ মেনি ডিউটিস আর কনফার্ড অন দ্য সিটিজেন্স ইন আর্টিকেল 51A? প্রথমে আমি আলোচনা করে নিয়েছি যে 51A তে টোটাল 11টি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। এই 11টি 10টি এসেছিল 1976, সেই সময় 42nd অ্যামেন্ডমেন্ট, আর লাস্টে একটি এসেছিল কখন? 86th অ্যামেন্ডমেন্ট, একটু আগে বললাম 2002-তে। তাহলে এখানে আমরা কতগুলো দেখতে পাই? 11 ফান্ডামেন্টাল ডিউটিস। According to Article 22(4), no detention of any person is possible without the intercession of the advisory board for a period exceeding। দেখো, এখানে বলা হয়েছে যে অ্যাডভাইসারি বোর্ডের কোনো রকম ইন্টারসেশন, মানে হচ্ছে খুব সহজ ভাষায় যদি বলি, যে অ্যাডভাইসারি বোর্ডের যদি পারমিশন না থাকে, তবে ম্যাক্সিমাম যেই পিরিয়ড পর্যন্ত কাউকে ডিটেনশন করা যাবে তার উপরে রাখা যাবে না। ওকে, সেটি কি? 2 months, লেস দেন 2 months, 3 months আর 12 months। সেটি হলো 3 months। ওকে, সেটি হলো 3 months। মানে হচ্ছে গভর্নমেন্টের দ্বারা কাউকে যদি কাস্টাডিতে রাখা হয় এবং সেখানে যদি অ্যাডভাইসারি বোর্ডের পারমিশন না থাকে, তবে ম্যাক্সিমাম 3 months কাস্টাডিতে রাখা যাবে। ওকে, under Article 31, the right to establish and administer education institution belongs to Article 30-তে মাইনরিটিস, রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক মাইনরিটিসদের এডুকেশন ইনস্টিটিউটের কথা বলা হয়েছে, তার মানে অপশন সি। The 86th Constitution Amendment in 2002 inserted the provision for the right to education। দেখো, একটু অনেকবার বললাম, তো 86th অ্যামেন্ডমেন্টে অনেক কিছু চেঞ্জ করা হয়েছিল। 21A ফান্ডামেন্টাল রাইটস অ্যাড করা হয়েছিল, 45 আর্টিকেল ডিপিএসপির কনসেপ্ট চেঞ্জ করা হয়েছিল, আর কি 51A কে নাম্বার ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছিল। তাহলে এখানে যদি দেখি, which provides for the obligation of the state to provide free and compulsory education to all children in such a manner as the state may by law determine the age of such children should be। দেখো, 86th অ্যামেন্ডমেন্টে যেটি বলা হয়েছিল ফ্রি অ্যান্ড কম্পালসারি যে এডুকেশন, এখানে আমরা কতটা দেখতে পাই? এখানে আমরা
এখানে আমরা যেটি দেখতে পাই সেটি কত, সেটি দেখতে পাই 0 থেকে 14। কেন, ভালো করে দেখো। আর্টিকেল 21A তে বলা হয়েছে 6 থেকে 14 বছর বাচ্চাদের কনসেপ্ট, 45 এ বলা হয়েছে 0 থেকে 6 বছর বাচ্চাদের কনসেপ্ট, আর আছে 51A তে এখানে কতটা কনসেপ্ট আছে আমাদের, 6 থেকে 14 বছর বাচ্চাদের কনসেপ্ট। তার মানে আমরা কি বলতে পারবো, আমরা এখানে 3টি অ্যাড হয়েছিল এই 86th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী। ওকে, তাহলে আমরা এখান থেকে অপশন কি বলতে পারবো, 0 থেকে 14 ইয়ার্স। The right to property was dropped from the list of fundamental rights. আমরা জানি 44th amendment 1978 at the time of মোরারজি দেশাই, তার আগে পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ছিল রাইট টু প্রপার্টি। কোন আর্টিকেলে, 19(1)(f) তার সাথে 31 অনুযায়ী এটিকে চেঞ্জ করা হয় এবং 300A এ লিগ্যাল রাইট, এই লিগ্যাল রাইটের মধ্যে ফান্ডামেন্টাল লিগ্যাল রাইটের মধ্যে রাইট টু প্রপার্টি এটিকে ট্রান্সফার করা হয়। তাহলে এখানে কি বলেছে, ওয়াজ ড্রপ, কখন ড্রপ করা হয়েছিল ফান্ডামেন্টাল রাইট থেকে, সেটি ছিল 44th amendment 1978 at the time of মোরারজি দেশাই। In 1971, as new Article 31C was inserted in the Constitution, which provides that a law giving effect to the directive principles of the state policy specified in Article 39B and C will not be void on the ground of contravention of Articles 14, 19 or 31. The insertion was made by which of the following amendments? দেখো, আমরা জানি আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটস আর তারপরে রয়েছে ডিপিএসপি বা ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, ডিপিএসপি। এখন আমরা জানি আমাদের ফান্ডামেন্টাল রাইটস যদি লঙ্ঘন করা হয় তবে আমরা কোথায় যেতে পারবো, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে। কিন্তু ডিপিএসপি কি, যেতে পারবো না। তার জন্য আমরা বলতে পারি ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসিয়েবল, ডিপিএসপি নন জাস্টিসিয়েবল। এখন এখানে যেটি বলা হয়েছে যে 1971 এ 31C আর্টিকেল ইনসার্ট করা হয়েছিল, 31C আর্টিকেল ইনসার্ট করা হয়েছিল, সেটি কোথায় আছে, ফান্ডামেন্টাল রাইটসে। এই 31C ইনসার্ট করার কারণ কি, কারণ হচ্ছে ডিপিএসপিতে 39B এবং সি এর উপর যে লগুলো তৈরি হচ্ছিল সেগুলো ভায়োলেট করছিল কাকে, মানে সেগুলো খণ্ডন করছিল 14, 19, 31কে, অর্থাৎ 39BC খণ্ডন করছিল 14, 19, 31 এই আর্টিকেলকে, মানে ফান্ডামেন্টাল রাইটসকে। তাহলে খুব স্বাভাবিকভাবে সেটি জুডিশিয়াল রিভিউর আন্ডারে চলে যাবে, মানে সুপ্রিম কোর্টে চলে যাবে সেই কেস। সেই জন্য আর্টিকেল 31C মানে ফান্ডামেন্টাল রাইটসেই এই 31C অ্যাড করা হয়। 31C অ্যাড করার মানে হলো ফান্ডামেন্টাল রাইটস অ্যাড করা। সেখানে ক্লিয়ার করে দিয়ে যে 39BC এর মাধ্যমে কোনো ল যদি তৈরি করা হয় তবে আমাদের 14, 19, 31 এগুলো ভয়েড হবে না। কিন্তু এটি ছিল কত সালে, 1971। কিন্তু আমরা পরে 1973-তে একটি বিখ্যাত কেস রয়েছে, কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। সেখানে কি দেখেছিলাম, বেসিক স্ট্রাকচারের কথা বলা হয়েছিল, মানে সুপ্রিম কোর্ট সেখানে ক্লিয়ারলি বলে দিয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটস অবশ্যই অ্যামেন্ডমেন্ট করা যাবে, কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারকে একদম ইন্ট্যাক্ট রাখতে হবে। ওকে, তাহলে এটি কত, এটি ছিল 1971 এর 25th amendment. Okay, 25th amendment. A citizen of India who holds any office of profit or trust under the state cannot accept any title from any foreign state without the consent. তার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা স্টেটের আন্ডারে যিনি ব্যক্তি রয়েছেন তিনি কোনো ফরেন স্টেট মানে বাইরে কোনো কান্ট্রি থেকে কোনো টাইটেলস নিতে পারবেন না, একাডেমিক বাদ দিয়ে কোনো রকম টাইটেলস নিতে পারবেন না। এখন উইদাউট কনসেন্ট মানে কার কনসেন্ট ছাড়া, কার সম্মতি ছাড়া নিতে পারবেন না। তো তিনি কে, তিনি হলেন প্রেসিডেন্ট। এটি কোথায় লেখা আছে, আর্টিকেল 18 এ লেখা আছে। ক্লিয়ার? হুইচ ওয়ান অফ দ্য আন্ডার মেনশন রাইট ইজ গ্যারেন্টিড টু সিটিজেন্স অ্যাজ ফ্রিডম অফ রিলিজিয়ন আন্ডার আর্টিকেল 19। দেখো, আন্ডার আর্টিকেল 19 এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে রাইট টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস, মানে অস্ত্রশস্ত্র নিয়ে পিসফুলি আমরা যদি অ্যাসেম্বল করি, কোনো একটা জায়গায় জড়ো হই, সেটি আমাদের রাইটস রয়েছে। এটি কোথায় লেখা আছে, আর্টিকেল 19 এ। Article 20 to 22 relates to the fundamental right to life and personal liberty. These rights are available to citizen only, citizen and non-citizens, natural persons as well as artificial persons, all persons who have juristic personality. দেখো, আর্টিকেল 20 থেকে 22 এর মধ্যে লাইফ আর পার্সোনাল লিবার্টি এই সমস্ত কিছু আমাদের সিটিজেন্স এবং নন সিটিজেন্স অর্থাৎ ইন্ডিয়ান এবং ফরেনার্স বোথ তারা এনজয় করে, ইন্ডিয়া প্লাস ফরেনার্স বোথ এনজয় করে। দ্য ফলোয়িং
are not included in the right to personal liberty. Right to personal liberty কোথায় আছে? আর্টিকেল 21 এ। আর্টিকেল 21 এ কি কি রয়েছে? রাইট টু ফ্রি লিগাল এড একদম আছে, রাইট নট টু বি টর্চার্ড, একদম টর্চার করা যাবে না সেই রাইট, রাইট টু ইকুয়ালিটি অফ ওয়েজেস হবে এটি। দেখো ওয়েজেস মানে হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এই কনসেপ্ট কোথায় আছে? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এই কনসেপ্ট আছে 39D-তে, যেটি আছে আমাদের পার্ট 4-এ, রাইট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। ক্লিয়ার? তাহলে এটি আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইটস নাই, এটি আমাদের পার্সোনাল লিবার্টির মধ্যে পড়ে না। আর কি ফ্রিডম ফ্রম অ্যারেস্ট, এটিও আমাদের আর্টিকেল 21 এর মধ্যে পড়ে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ক্যানট বি রেস্ট্রিক্টেড অন দ্য গ্রাউন্ড অফ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রিলিজিয়ন যে ফ্রিডম সেটিকে রেস্ট্রিক্ট করা যাবে না কিসের মাধ্যমে? পাবলিক অর্ডার দিক, এই পাবলিক অর্ডারের সেটিকে শো করে, অথবা সিকিউরিটি অফ দ্য স্টেট, হেলথ, মোরালিটি। দেখো সিকিউরিটি অফ দ্য স্টেট, এই সিকিউরিটি অফ দ্য স্টেট এটির জন্য শুধুমাত্র আমরা যেই রিলিজিয়নের ফ্রিডম সেটিকে রেস্ট্রিক্ট করতে পারি না। ওকে, পিটিশনস টু দ্য সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 আর সাবজেক্ট টু দ্য রুল অফ রেস জুডিকেটা এক্সেপ্ট, এই কোশ্চেনটা খুব ভালো। রেস জুডিকেটা মানেটা এটাকে বোঝো। রেস জুডিকেটা মানে কি? দেখো আর্টিকেল 32 এ কি রয়েছে? 5টি রিটস রয়েছে, কোয়ারেন্টো, হেবিয়াস কর্পাস, সাসিউরারি, প্রোহিবিশন, ম্যান্ডামাস। এই যে রিটসগুলো রয়েছে, ধরো একজন ব্যক্তি এ আরেকজন ব্যক্তি বি, এ চাইছে কোনো একটি ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন হয়েছে এবং এ চাইছে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অ্যাপ্লাই করুক এবং বি এর ওপর এই 5টি রিটস যে কোনো একটি অ্যাপ্লাই করুক। এখন সুপ্রিম কোর্ট 4টি রিটস রয়েছে, সেই 4টি রিটস একবার যদি অ্যাপ্লাই করে কোনো একটি পার্টিকুলার কেসের ক্ষেত্রে, তবে এই 4টি রিটস আর সেকেন্ডবার একই সেম কেসের জন্য একই ব্যক্তির মধ্যে আর অ্যাপ্লাই করবে না। মানে একবার একটি কেসের ফাইনাল ভার্ডিক্ট চলে এসেছে। ক্লিয়ার? মানে এই 4টে রিটস অ্যাপ্লাই হয়ে গেছে। 5 নম্বর যে রিটসটি রয়েছে সেই রিটসটি কি? এখানে সেটি জিজ্ঞেস করা হয়েছে। তার মানে এখানে 5 নম্বর যে রিটস, মানে লাস্টের যে রিটস, কোন রিটস যতবার খুশি অ্যাপ্লাই করা যেতে পারে, সেই রিটস কি? সেটি হচ্ছে হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস কি? এই হেবিয়াস কর্পাস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটি রিট, যেটিকে আমরা বুলওয়ার্ক বলি। বুলওয়ার্ক কেন? মানে হলো একটি বুলওয়ার্ক মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে একটি ওয়ালের মধ্যে যখন সৈন্যরা এখানে লুকিয়ে থাকে, রক্ষা করে ওয়াল, এইটিকে আমরা বলি বুলওয়ার্ক। তেমনি হেবিয়াস কর্পাস হচ্ছে বুলওয়ার্ক, যার মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি। টু হ্যাভ দ্য বডি মানে হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ডিটেনশন করে রেখেছে, বন্দি করে রেখেছে সুপ্রিম কোর্ট, একই কেস যতবার খুশি দুজন পার্টির মধ্যে সেটিকে ভার্ডিক্ট দিতে পারেন। আচ্ছা, তাহলে এখানে এই যে কনসেপ্ট, এটি কি বলা হয়? রেস জুডিকাটা। তাহলে এটি শুধুমাত্র হেবিয়াস কর্পাসের ক্ষেত্রে হবে না, মানে হেবিয়াস কর্পাস একের বেশি অধিকবার হতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট। Which one of the following fundamental rights are described by Dr. B. R. Ambedkar as the heart and soul of the Indian Constitution? খুব ভালো কোশ্চেন, অনেকবার আমি বুঝিয়ে দিয়েছি খুব ভালোভাবে। দেখো হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? আমরা জানি আমাদের আর্টিকেল 32 আর আর্টিকেল 2 to 6, এই আর্টিকেল 2 to 6 অনুযায়ী আর আর্টিকেল 30 অনুযায়ী সুপ্রিম কোর্ট, আর্টিকেল 2 to 6 অনুযায়ী হাইকোর্ট 5টি রিটস রয়েছে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, কোয়ারেন্টো, সাসিউরারি, এই সমস্ত রিটসকে অ্যাপ্লাই করতে পারে। কখন? ফান্ডামেন্টাল রাইটস যখন লঙ্ঘন হয় তখন সুপ্রিম কোর্ট 32 অ্যাপ্লাই করে, হাইকোর্ট 2 to 6 অ্যাপ্লাই করে। তার মানে আমরা কি বলতে পারি? 32 আর 2 to 6 হচ্ছে রেমেডিস, কনস্টিটিউশনাল অথবা ওষুধ। কিন্তু এখানে হার্ট অ্যান্ড সোলের কথা বলা হয়েছে, সেটি কি? দেখো 2 to 6 কে আমরা হার্ট অ্যান্ড সোল বলি না, মানে ডক্টর বি আর আম্বেদকর বলেননি, তার কিছু কারণ আছে। আমরা জানি আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে কি রয়েছে? ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কি রয়েছে? 32 আর্টিকেল। তাহলে আর্টিকেল 32 যখন একটি ওষুধ, তার সাথে সাথে আবার কি ফান্ডামেন্টাল রাইটস? তাহলে আর্টিকেল 32 যখন রিমেডিস, তার সাথে আবার ফান্ডামেন্টাল রাইটস, সেই জন্য আমরা এটিকে বলতে পারি হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মানে এটিকে কোনো রকম ভাবেই খর্ব করা যাবে না। যদিও বা 2 to 6 এর উপর কোনো রকম প্রভাব বিস্তার করা যায়, সেটা অন্য ব্যাপার যদিও, বাট আর্টিকেল 32 এর উপর একদমই প্রভাব বিস্তার করা যাবে না। কেন? কারণ এটি একদম ওষুধ, একবার ওষুধ, তার উপর আবার এটি হচ্ছে একটি ফান্ডামেন্টাল রাইটস। ক্লিয়ার? তাহলে এটিকে আমরা কি বলবো? এটি হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, তার সাথে এটি কি? এটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, সেই জন্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট, the right under article 32 can be suspended by article 32। এই article 32 কখন সাসপেন্ড করা যায়? পার্লামেন্টের মাধ্যমে, স্টেট লেজিসলেচার, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দ্য প্রেসিডেন্ট when proclamation of emergency is in operation। দেখো একমাত্র যখন এমার্জেন্সি চলে সেই সময় প্রেসিডেন্টের মাধ্যমে আর্টিকেল 32 কে আর্টিকেল 32 এর মধ্যে যে জুডিশিয়াল রিভিউ হয় বা জুডিশিয়াল রিভিউর মধ্যে যে রিটসগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করা যায়, সেগুলোকে কিছুটা খর্ব করা যায়। কিন্তু
কিন্তু আর্টিকেল 20 আর 21 এই যে আর্টিকেল দুটি রয়েছে, এই আর্টিকেল দুটিকে রেস্ট্রিক্ট করা যায় না। মানে এই দুটো আর্টিকেল যদি ভায়োলেট হয় আমরা সেখানে আর্টিকেল 32 অ্যাপ্লাই করতে পারি। ওকে, চলো নেক্সট। Which article of the Constitution provides that the Parliament will determine the extent of fundamental rights for the members of the armed forces? তার মানে ফান্ডামেন্টাল রাইটস এটিকে এক্সটেন্ড করা হবে আর্মড ফোর্সেস, এটি কোন আর্টিকেল অনুযায়ী বলা হয়েছে? তো আর্টিকেল 31D, 32A, 33, নান অফ দ্য অ্যাবভ। এটি হচ্ছে আর্টিকেল, এটি হলো আর্টিকেল 33। এই অনুযায়ী আমরা বলতে পারি ফান্ডামেন্টাল রাইটস আর্মড ফোর্সেস এর মেম্বার তাদের মধ্যেও অ্যাপ্লাই করা যেতে পারে। According to Article 35, in respect to any of the matters under Article 16(3), 32(3), 33 and 34, দেখো এগুলো সবগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, এগুলো সবগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তাহলে এখানে কি বলেছে? According to Article 35 অনুযায়ী in respect to any matters under Article এই 60, 16(3), 32(3), 34, who has the power to make laws? এগুলোর ওপর কে ল বানাতে পারে? পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, বোথ এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাবভ। একমাত্র পার্লামেন্ট ল বানাতে পারে। Directive principle of the state policy are conscience of the constitution which embody the social philosophy of the constitution. দেখো সোশ্যাল ফিলোসফি মানে হচ্ছে এখানে যেটি বলা হয়েছে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, এটি কি? এটি হচ্ছে কনস্টিটিউশনের মধ্যে আছে, এটির মধ্যে আমরা সোশ্যাল ফিলোসফি দেখি। অ্যাকচুয়ালি ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি যেটি আছে আমাদের পার্ট 4 আর্টিকেল 36 থেকে 51, এর মধ্যে আমরা ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে দেখি, আর এটি কি নন জাস্টিসিয়েবল, অর্থাৎ এটি আমরা যদি না পাই আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছ থেকে কোনো ওষুধ পাবো না। কারণ কি? দেখো ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে হলে একটা স্টেটকে বা স্টেট গভর্নমেন্টকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে করতে পারে খুশি, তো সেক্ষেত্রে রিসোর্স দরকার। এখন কোনো গভর্নমেন্টের কাছে যদি রিসোর্স না থাকে তবে আমরা কি বলতে পারি? সেটি সম্ভব নয়। তাহলে কি এটি নন জাস্টিসিয়েবল? শুধুমাত্র এটি ফিলোসফির মাধ্যমে, সোশ্যাল ফিলোসফির মাধ্যমে আমরা এটিকে মানুষের ভালোর জন্য ইউজ করতে পারি, মানে মানুষের ভালোর কথা ভেবে, মানে এথিক্যাল একটি ব্যাপার রয়েছে এর মধ্যে। এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, এ.ভি. ডাইসি, জি. অস্টিন আর আছে কে.এল. ওয়্যার। তো তিনি হচ্ছেন গ্রিনভেল অস্টিন। দ্য লার্জেস্ট কমিটি অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, লার্জেস্ট কমিটি অফ দ্য পার্লামেন্ট এটি কি? আমরা খুব ভালোভাবে জানি এটি হচ্ছে এস্টিমেট কমিটি। এই এস্টিমেট কমিটিতে কতজন রয়েছেন? 30 জন রয়েছেন, 30 জন এমপি রয়েছেন এবং তারা প্রত্যেকে লোকসভা থেকে। এখানে কোনো রাজ্যসভার আমরা এমপি দেখতে পাই না। আর এর কাজ কি? আমাদের ইন্ডিয়ান ইকোনমির এক্সপেন্ডিচার আর ইকোনমিকে, এক্সপেন্ডিচার আর ইকোনমির উপর রিপোর্ট দেওয়া, ইকোনমি। ক্লিয়ার? এগুলো আমরা এস্টিমেট কমিটি, প্রত্যেকটা যে কমিটি রয়েছে এগুলো আমরা আলাদা কোনো ক্লাসে, ডেডিকেটেড ক্লাসে সেগুলো আলোচনা করব। হু অ্যামং দ্য ফলোইং হোল্ডস হিজ অর হার অফিস অ্যাট দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের প্লেজারে কে? এখানে যে অপশনগুলো রয়েছে তিনি তার পোস্ট হোল্ড করেন। স্পিকার অফ দ্য লোকসভা, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি। দেখো আর্টিকেল 76 অনুযায়ী আমাদের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রয়েছে। আর্টিকেল 22, আর্টিকেল 165 অনুযায়ী 165 অনুযায়ী রয়েছে অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট। এখন এখানে যেটি বলা হয়েছে প্রেসিডেন্টের প্লেজারে কে থাকেন? তিনি হলেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ক্লিয়ার? আর্টিকেল 76 অনুযায়ী দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ, আমরা জানি আমাদের পার্লামেন্ট কি দ্বারা তৈরি হয়? পার্লামেন্ট শুধুমাত্র যে রাজ্যসভা, লোকসভা সেটা দিয়ে নয়, তার সাথে আমাদের প্রেসিডেন্ট রয়েছেন, প্রেসিডেন্ট তিনি পার্লামেন্টের অংশ, কিন্তু প্রেসিডেন্ট কোনো মেম্বার নয়। ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো? লোকসভা, রাজ্যসভা নেতা প্রেসিডেন্ট। টোটাল স্ট্রেংথ অফ দ্য কাউন্সিল অফ দ্য স্টেটস কনসিস্ট অফ, দেখো কাউন্সিল অফ দ্য স্টেটস মানে কি? রাজ্যসভা। তাহলে রাজ্যসভার টোটাল আমরা কতগুলো মেম্বার দেখতে পাই? 238 members representing states and union territories and 12 nominated by the president। তার মানে কি? মানে হলো 238 স্টেটস বিধানসভা থেকে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেটস, তার মানে বিধানসভার মাধ্যমে এগুলো এই 238 এমপি ইলেক্টেড হয়ে আসেন, 12 জন প্রেসিডেন্টের মাধ্যমে নমিনেট হন। ইলেকশনস টু দ্য বিধান পরিষদ আর হেল্ড বাই, দেখো বিধান পরিষদ মানে কি? বিধান পরিষদ মানে হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলস। ওকে, বিধান পরিষদ মানে হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিধান পরিষদ মানে লেজিসলেটিভ কাউন্সিল 1969 এটিকে রদ করে দেওয়া হয়। এখন 6টি মাত্র স্টেটে আমাদের বিধান পরিষদ রয়েছে। এর যে ইলেকশন এটি কিভাবে হয়? এর যে এমপি এটি দুইভাবে আসে, একটি হচ্ছে ইলেক্টেড
ইলেক্টেড, আরেকটি হচ্ছে নমিনেটেড। নমিনেটেড, এই নমিনেট হয় গভর্নরের মাধ্যমে, আর ইলেক্টেড হয়, ইলেকশন হয় কার মাধ্যমে, সেটি হলো দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এটি হয় বিধান সভার মাধ্যমে। ওকে, বিধান সভার মাধ্যমে, মানে বিধানসভার যারা এমএলএ তাদের মাধ্যমে বিধান পরিষদের এমএলসি, এই এমএলসি তাদের ইলেকশন হয়। তার মানে আমরা কি বলবো, বিধান পরিষদের যারা মেম্বার তাদের আমরা বলবো এমএলসি। ক্লিয়ার? মিনিস্ট্রি অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল। The power of allocation of seats in the House of the People to the states and the constituencies is vested. House of the People মানে কি? House of the People মানে হচ্ছে লোকসভা। এখানে তাহলে the power of the allocation of the seats in the House of the People to the states and the constituencies is vested, একমাত্র এই সিটস অ্যালোকেশন করে কি? ইলেকশন কমিশন, পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার আর প্রেসিডেন্ট। এই সিট অ্যালোকেশন করা হয় পার্লামেন্টের মাধ্যমে। রাজ্যসভা ক্যান উইদাউট উইথহোল্ড মানি বিলস ফর এ পিরিয়ড। দেখো এখানে যেটি বলা হয়েছে উইথহোল্ড করতে পারে। উইথহোল্ড করতে পারে মানে কি? রাজ্যসভা উইথহোল্ড করতে পারে মানি বিলস। প্রথমত মানি বিলস, এই মানি বিলস অরিজিনেট হয় শুধুমাত্র লোকসভাতে, মানে লোকসভার পাওয়ারফুল পাওয়ার রয়েছে এই মানি বিলের উপর। রাজ্যসভা রেকমেন্ড করতে পারে কোনো কোনো প্রভিশনস, বাট রাজ্যসভার কোনো পাওয়ার নেই এটিকে চেঞ্জ করার। আর কত দিনের জন্য এটিকে উইথহোল্ড করতে পারে? 14 দিন। 14 দিনের পর সেটিকে ব্যাক করতে হবে লোকসভায়। Who among the following has the right to speak or otherwise participate in the proceedings of either house or any joint sitting of the parliament without voting right? দেখো এখানে যে অপশনসগুলো রয়েছে আমরা কি বলতে পারি যে কার রাইট রয়েছে আমাদের যে লোকসভা রাজ্যসভার সিটিং সেখানে তিনি উপস্থিত থাকতে পারেন কিন্তু কোনো ভোট দিতে পারবেন না। আবার তিনি কি কোনো রকম এমপি নন, মানে তিনি সেই যে সভা সেই যে কক্ষ তার কোনো এমপি নন। তো তিনি কে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ ইলেকশন কমিশনার, আর কি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। আমরা জানি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কি ইন্ডিয়ান গভর্নমেন্টের লিগাল অফিসার, মেন লিগাল অফিসার। ওকে, তাহলে লিগাল অফিসার, এই লিগাল সমস্ত ম্যাটারে তিনি থাকেন আর্টিকেল 76 অনুযায়ী, আর তিনি যে কোনো সদনে তিনি থাকতে পারেন। ক্লিয়ার? প্রোরোগেশন অফ a house means, prorogation of house মানে কি? Prorogation of house মানে হচ্ছে a house has been brought in session, the session of the house has been terminated। মানে হলো দেখো এখানে যেটি বলা হয়েছে যে prorogation of the house, এটির মানে হচ্ছে টার্মিনেট করা। টার্মিনেট করা মানে হচ্ছে কোনো একটি সেশন চলছে সেই সেশনকে রদ করে দেওয়া, তার মানে আবার নিউ একটি সেশন আসবে। অ্যাডজার্নমেন্ট কি? অ্যাডজার্নমেন্ট যদি আসতো এই কথাটি অ্যাডজার্নমেন্ট, তবে কি? তবে হচ্ছে টেম্পোরারি, মানে কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য যখন হাউস তাকে রদ করে দেওয়া হয় সেটিকে আমরা বলি অ্যাডজার্নমেন্ট। আর প্রোরোগেশন কি? দ্য সেশন অফ দ্য হাউস হ্যাজ বিন টার্মিনেটেড, সেই সেশনটি পুরোপুরি টার্মিনেট করা হয়েছে। নেক্সট, ইন দ্য ইভেন্ট অফ রেজিগনেশন অর ডেথ অফ দ্য প্রাইম মিনিস্টার। দেখো আমরা জানি প্রাইম মিনিস্টারের যদি ডেথ হয় বা রেজিগনেশন হয়, প্রাইম মিনিস্টার কি হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। তাহলে কাউন্সিল অফ মিনিস্টার বা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে প্রাইম মিনিস্টার হেড, তিনি যদি রেজিগনেশন দেন অথবা মারা যান তবে কাউন্সিল অফ মিনিস্টার সেটিও ডিজলভ হয়ে যায়, মানে পুরোপুরি রদ হয়ে যায়। সেক্ষেত্রে প্রেসিডেন্ট যে অপোজিশন পার্টি থাকে, মেজরিটি পার্টি, অপোজিশন না মেজরিটি পার্টি থাকে অথবা কোয়ালিশন যারা থাকে, তাদের থেকে নতুন একটি গভর্নমেন্ট বা নতুন একটি কাউন্সিল অফ মিনিস্টার্স তৈরি করার জন্য তিনি আবেদন জানান এবং নতুন প্রাইম মিনিস্টার চুজ করার জন্য। ক্লিয়ার? তাহলে কি বলবো এখানে যে অপশনসগুলো আছে, in the event of resignation of or the death of prime minister, the cabinet may choose another leader, একদমই না। fresh election must take place, সেটিও না। the ministry is dissolved, এই মিনিস্ট্রি পুরোপুরি ডিজলভ হয়ে যায়। ক্লিয়ার? the legislative council in a state can be abolished by the parliament on the recommendation। দেখো লেজিসলেটিভ কাউন্সিল মানে কি? বিধান পরিষদ, বিধান পরিষদ, পরিষদ 1969-এ ওয়েস্ট বেঙ্গলে যে বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল সেটি অ্যাবলিশ করে দেওয়া হয়। এখানে তাহলে যেটি বলা হয় যে ক্যান বি অ্যাবলিশড বাই দ্য পার্লামেন্ট অন দ্য রেকমেন্ডেশন, তার মানে কার রেকমেন্ডেশনে? পার্লামেন্টের দ্বারা এই যে বিধান পরিষদ এটিকে রদ করে দেওয়া হয়। এখানে শুধুমাত্র পাওয়ার থাকে কার? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে স্টেটের যে বিধানসভা, সেই বিধানসভা যখন রেকমেন্ড করে পার্লামেন্টকে তখনই এই বিধান পরিষদ সেই স্টেটের জন্য সেটি অ্যাবলিশ হয়ে যায়। দ্য ম্যাক্সিমাম নাম্বার of nominated members in both the houses of the parliament। দেখো আগে আমাদের 2019-এর আগে রাজ্যসভা এবং লোকসভায় টোটাল
14 জন মেম্বার ছিলেন, মানে রাজ্যসভায় ছিলেন 12 জন নমিনেটেড মেম্বার প্রেসিডেন্টের মাধ্যমে, লোকসভায় কতজন ছিলেন 2 জন অ্যাংলো ইন্ডিয়ান প্রেসিডেন্টের মাধ্যমে। এই 2 জন অ্যাংলো ইন্ডিয়ান যে কমিউনিটি থেকে 104 নাম্বার অ্যামেন্ডমেন্ট 2019-এ এটিকে রিভোক করা হয়, তুলে নেওয়া হয়। তাহলে এখন আমাদের ম্যাক্সিমাম যে নমিনেটেড মেম্বার কতজন? 12। ক্লিয়ার? On receipt of a constitutional amendment bill passed by both the houses of the parliament, the president, দেখো constitutional amendment bill সেটি যখন both the houses সেখানে পার্লামেন্টে পাস হয়ে যায়, তখন প্রেসিডেন্ট কি করেন? প্রেসিডেন্টকে সেই যে পাস করা বিল সেখানে সাইন করতে হবে এবং সেটি অ্যাক্ট হয়ে যাবে, এটি একদম ম্যান্ডেটরি। How many members in the House of the People are chosen by the direct election from territorial constituencies আমাদের of the states? দেখো স্টেটস থেকে কতজন এমপি তাদেরকে ইলেকশনে ইলেক্টেড করা যায়। আমরা জানি আমাদের টোটাল মেম্বার রয়েছে 550, আগে ছিল 552, এখন 550 আছে, 2 জন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি নেই। এখন এই 550 এর মধ্যে 530 স্টেট রিপ্রেজেন্টেটিভ, মানে স্টেট সেখান থেকে ইলেকশন হয়, আর 20 জন ইউনিয়ন টেরিটরিজ থেকে। তাহলে আমরা কি বলবো? স্টেট থেকে ইলেকশনের মাধ্যমে, ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে চুজ করা কতজনকে? 530। ক্লিয়ার? তাহলে সেটি কত? সেটি হলো 530। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নমিনেটস, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কাকে নমিনেট করে? চিফ ইলেকশন কমিশনার, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অল অফ দ্য অ্যাবভ, প্রত্যেককে। দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ দ্য স্টেটস, আমরা জানি ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ দ্য স্টেটস, মানে রাজ্যসভা। লোকসভা থেকে থাকেন স্পিকার, লোকসভা থেকে থাকেন স্পিকার। তাহলে এখানে কি বলবো? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 10th schedule of the Indian Constitution deals with, দেখো 10th schedule কি আছে? অ্যান্টি ডেফেকশন ল। 1985 এর 52nd যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টে এই অ্যান্টি ডেফেকশন ল অ্যাড করা হয়েছিল 10th schedule, যেখানে কোনো একজন ব্যক্তি একটি পার্টির হিসেবে তিনি এমপি হলেন বা এমএলএ হলেন, হঠাৎ করে পার্টি চেঞ্জ করে দিলেন, সেটিকে আমরা বলি ডেফেকশন। এর বিরুদ্ধে অ্যান্টি ডেফেকশন ল এসেছিল, সেটি 10th নাম্বার schedule অ্যাড করা হয়। The constitutional provisions relevant for solving question of repugnancy between the central law and the state law, central law state law এর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, এর যে কনস্টিটিউশনাল প্রভিশন আছে সেটি কোন নাম্বার আর্টিকেল আছে? সেটি আছে আর্টিকেল 254, আগের ক্লাসে এসেছিল, আমরা আলোচনা করেছিলাম। Which article of the constitution provides for the adjudication of the disputes relating the waters of interstate rivers? একটি স্টেটস অপর স্টেটসের মধ্যে যে ইন্টারস্টেট রিভার এই রিলেটেড যে ডিসপিউট হয়, সেগুলো সাধারণত ট্রাইব্যুনালের মাধ্যমে সেগুলোকে ফিক্স করা হয়। সেটি কোন আর্টিকেল আছে? সেটি আছে আর্টিকেল 262। The central government can issue directions to the states with regard to, দেখো আমাদের 7th নাম্বার স্কেডিউলে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কনকারেন্ট লিস্ট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যে লিস্ট রয়েছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করতে পারে, স্টেট গভর্নমেন্ট লিস্টের মধ্যে স্টেট গভর্নমেন্ট কাজ করতে পারে, কনকারেন্ট লিস্টের মধ্যে স্টেট গভর্নমেন্ট প্লাস যে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকে কাজ করতে পারে। এখন এখানে যেটি বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ইস্যু ডাইরেকশনস টু দ্য স্টেটস, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটকে ডাইরেকশন জানাচ্ছে কোন লিস্টে? ইউনিয়ন লিস্ট, সেটি তো সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করতে পারে। দেখো স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট এর উপরও সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করতে পারে, অথবা স্টেটকে কাজ করতে বলতে পারে। কখন বলতে পারে? যখন আমরা রাজ্যসভার কিছুটা অনুমতি থাকে তখন আমরা এই স্টেট লিস্টে কাজ করা যায়। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? এখানে আমরা বলতে পারবো অপশন 2 and 3, অপশন 2 and 3। Which of the following emergencies has been declared the maximum number of the times? দেখো maximum number of the times কোন যে এমার্জেন্সি সেটি অ্যাপ্লাই করা হয়েছে। আমাদের জানি আমাদের তিনটি এমার্জেন্সি রয়েছে, একটি হচ্ছে আর্টিকেল 352, একটি হচ্ছে আর্টিকেল 356, 360। আর্টিকেল 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল, আর 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এখনো পর্যন্ত একবার অ্যাপ্লাই করা হয়নি, কিন্তু এখানে যেই 356 মানে প্রেসিডেন্ট রুল, এই প্রেসিডেন্ট রুল ম্যাক্সিমাম টাইম অ্যাপ্লাই করা হয়েছে। Then the offices of both the speaker and the deputy speaker of the Lok Sabha are vacant. Who will appoint the person to perform the functions of the speaker? দেখো স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি না থাকে তবে তাদের জায়গায় কে থাকবেন? তাহলে হু উইল অ্যাপয়েন্ট, তাহলে এখানে অ্যাপয়েন্ট করবেন মানে কে করবেন, কার মাধ্যমে সেই ফাংশনকে পারফর্ম করার জন্য অ্যাপয়েন্ট করবেন, কে করবেন সেটি? তিনি হলেন প্রেসিডেন্ট।
আফটার হোয়াট টাইম পিরিয়ড মে আ হাউস ডিক্লেয়ার দ্য সিট অফ এনি মেম্বার ভ্যাকেন্ট, কোনো একটি সিট এমএলএ বা এমপি তার সিট সেটাকে ভ্যাকেন্ট হয়ে যাবে যদি তিনি কতদিন পর্যন্ত না আসেন, when he absents from all meetings without the permission of the house, মানে হাউসের যে পারমিশন, লোকসভা বিধানসভার যদি পারমিশন না থাকে সেই দিনটি কত, সেটি হচ্ছে 60 ডেজ। 60 ডেজ যদি তিনি না থাকেন পারমিশন ছাড়া, তবে তিনি তার যে সিট সেটি ভ্যাকেন্ট হয়ে যাবে, খালি হয়ে যাবে। Power of the governor to grant pardon, etc. and to suspend, remit or commute sentence in certain cases is a statutory power. এই পাওয়ার কত নম্বর আর্টিকেল অনুযায়ী দেওয়া হয়েছে? আর্টিকেল 161 অনুযায়ী। আর প্রেসিডেন্টের যে পাওয়ার, সেম পাওয়ার আমরা কততে দেখতে পাই? আর্টিকেল 72 অনুযায়ী। কিন্তু প্রেসিডেন্টের ডেথ পেনাল্টির যে পাওয়ার সেটিকে তিনি সেটি অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ তিনি ডেথের যে সেন্টেন্স সেটিকে রদ করতে পারেন প্রেসিডেন্ট, বাট গভর্নর তিনি পারেন না। In the event of occurrence of vacancies in the offices of both the President and Vice President of India, who among the following shall discharge the functions of the President till the new President is elected? দেখো, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট তারা যদি বোথ না থাকেন, তবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাদের সেই সিটে কাজ করতে পারবেন প্রেসিডেন্ট হিসেবে। In the performance of his duties in exercise of his powers, the governor, দেখো গভর্নর তার যখন তিনি সিটে বসে থাকবেন এবং কাজ করবেন, তিনি অ্যান্সারেবল কোথায় হবেন? ইজ অ্যান্সারেবল টু বিধানসভা, মানে জবাবদিহি কোথায় থাকবেন? is answerable in court of law, is not answerable to court of law, can be impeached by Vidhan Sabha, তিনি কোর্ট অফ লয়ে মানে কোর্টের কাছে জবাবদিহি হবেন না, মানে লয়ের মাধ্যমে তিনি তাকে বলা যেতে পারবে না যে তাকে জবাবদিহি করতে হবে। ওকে, তাহলে is not answerable. The president's rule under article 356 remains valid in the state for maximum, তাহলে 356 এর যেই প্রেসিডেন্ট রুল ম্যাক্সিমাম কত সময় পর্যন্ত থাকে? ভ্যালিড 6 মান্থস, তারপর আবার পার্লামেন্টের মাধ্যমে সেটিকে পাস করতে হবে। The power of the President of India to issue an ordinance is constituent power, legislative power আর executive power, quasi judicial power। তার মানে প্রেসিডেন্টের যে পাওয়ার, অর্ডিন্যান্স মানে হচ্ছে কোনো একটি সেশন যখন চলছে না সেই সময় পার্লামেন্টের সেশন, তখন প্রেসিডেন্ট যখন কোনো একটা অর্ডিন্যান্স পাস করে সেটাকে আমরা কি বলি? লেজিসলেটিভ পাওয়ার প্রেসিডেন্টের। The President of India has the power to summon each house of the parliament, আবার কি? dissolve the house or either house of the parliament, prorogue the houses or either house of the parliament, dissolve the Lok Sabha only। দেখো, প্রেসিডেন্ট একমাত্র লোকসভাকে ডিজলভ করতে পারেন। কেন? কারণ আমরা জানি লোকসভা 5 বছরের জন্য আসে, কিন্তু রাজ্যসভার কোনো সময় নেই। সেখানে 1/3 যে এমপি তারা প্রত্যেক 2 বছরে রেজিগনেশন দেন। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? লোকসভা শুধুমাত্র ডিজলভ হয়, রাজ্যসভা ডিজলভ হয় না। Any charge of impeachment of the president may be preferred, দেখো any charge impeachment, প্রেসিডেন্টের যখন ইমপিচমেন্ট হয় তো সেই চার্জ আমরা কোথায় প্রেফার করতে পারি, মানে কোথায় সেটা ইনিশিয়েট হতে পারে, কোথায় সেটি শুরু হতে পারে? অনলি ইন দ্য কাউন্সিল অফ দ্য স্টেটস, শুধুমাত্র রাজ্যসভাতে। অনলি ইন দ্য হাউস অফ দ্য পিপল, শুধুমাত্র লোকসভাতে। অনলি ইন জয়েন্ট সেশন, মানে রাজ্যসভা লোকসভা জয়েন্ট সেশন, বা আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। দেখো, লোকসভা অথবা রাজ্যসভার যে কোনো একটি সেশনে আমরা প্রেসিডেন্টের ইমপিচমেন্ট সেটিকে ইনিশিয়েট করতে পারি, সেটিকে শুরু করতে পারি। ক্লিয়ার? The disputes regarding the election of the president and vice president of India are filed and settled. প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশনের যে ডিসপিউট হয়, কোনো প্রবলেম সৃষ্টি হলে সেটি শুধুমাত্র সুপ্রিম কোর্ট দেখেন। What cannot be done directly cannot be done indirectly. The doctrine relates to implied powers, ancillary powers, fifth and substances, colorable legislation. Colorable legislation মানে কি? দেখো, এটি একটি কনস্টিটিউশনাল পাওয়ার, যেখানে কি বলা হয়, মানে হচ্ছে একটি ল, সে লটি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কোনোভাবেই সেটিকে পাস করা যাবে না। ওকে, এই যে একটি কনসেপ্ট, এটি যখন আমরা অ্যাপ্লাই করি সেই জিনিসটিকে আমরা কি বলি? কালারেবল লেজিসলেশন। এটি কখন অ্যাপ্লাই করা হয়? কোনো একটি জিউরিসডিকশনস, অথবা আমরা এরকম বলতে পারি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করা হলে, এবং তারপরে যখন কোনো রকম ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট যেন তেন প্রকারে একটি লকে পাস করার চেষ্টা করা হচ্ছে, সেটিকে আমরা বলবো কালারেবল লেজিসলেশন। ক্লিয়ার? When the Supreme Court sits to determine any question involving a substantial question of law as to the interpretation of the Constitution, or for rendering it as by the minimum number of the judges to constitute the bench। দেখো, তার মানে কনস্টিটিউশনকে যখন ইন্টারপ্রেট করতে হয় সেই সময় কনস্টিটিউশনাল বেঞ্চ তৈরি করতে হয়, তাহলে তার মিনিমাম মেম্বার জাজ কতজন দরকার? 5 জন দরকার। Every judges of the Supreme Court of India shall
হোল্ড অফিস আনটিল হি অ্যাটেন্স দ্য এজ গ্রুপ। সুপ্রিম কোর্টের ম্যাক্সিমাম এজ কত? 65। হাইকোর্টের কত? 62। ক্লিয়ার? তাহলে এখানে কত আছে? এখানে আমরা বলতে পারবো 65। ডিসপিউটস বিটুইন স্টেটস কামস টু দ্য সুপ্রিম কোর্ট আন্ডার, দেখো সুপ্রিম কোর্ট ডিসপিউট বিটুইন দ্য স্টেটসের যেই ডিসপিউট, কোনো একটি প্রবলেম হলে সেই প্রবলেম কোথায় যায়? সুপ্রিম কোর্টে। সেটি কোন জিউরিসডিকশনসের মাধ্যমে যায়? সেটি অরিজিনাল জিউরিসডিকশনস। অ্যাডভাইসারি আর অ্যাপিলেট জিউরিসডিকশনস মানে কি? দেখো আগে একবার বললাম, 2 নম্বর বা 3 নম্বর কোশ্চেনে বলে দিয়েছি। অরিজিনাল জিউরিসডিকশন মানে সাবঅর্ডিনেট কোর্ট বা হাইকোর্ট থেকে যখন না এসে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কোনো একটি কেস আসে সেটিকে আমরা অরিজিনাল জিউরিসডিকশন বলি। অ্যাডভাইসারি আর অ্যাপিলেট মানে হাইকোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট থেকে সুপ্রিম কোর্টে যখন কোনো কেস আসে সেটিকে আমরা অ্যাপিলেট জিউরিসডিকশন বলি। অ্যাডভাইসারি মানে কি? মানে হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন সুপ্রিম কোর্টের কাছে কোনো রকম অ্যাডভাইস চান এবং তার বিপক্ষে সুপ্রিম কোর্ট কোনো একটি জিউরিসডিকশনস পেশ করেন, তবে সেটিকে আমরা কি বলবো? অ্যাডভাইসারি জিউরিসডিকশনস। ক্লিয়ার? In which case it was held by the Supreme Court that the preamble is the basic structure of the Indian Constitution. দেখো আমরা জানি 1973 কেশবানন্দ ভারতী কেস, এই কেশবানন্দ ভারতী কেস খুব একটা ইম্পর্টেন্ট কেস। আমরা দেখো এগুলো যখন শেষ হয়ে যাবে আলাদা আলাদা ক্লাস আনবো যেখানে প্রত্যেকটা যে কেস রয়েছে সেই কেসগুলো নিয়ে আলোচনা করব। এখন যেহেতু 100টা মতো কোয়েশ্চেন আছে, অনেক বেশি সময় হয়ে যাচ্ছে, তাই একটু স্পিডে আমরা করছি। তো এখানে যেটি বলা হয়েছে প্রিএম্বলের যে বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচার আমরা কোথায় দেখতে পাই? সেটি হলো কেশবানন্দ ভারতী কেস। In which of the following cases the Supreme Court held that primacy should be given to the opinion of other constitutional functions in the matter of appointment of High Court and Supreme Court judges? দেখো হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের যে জাজ, এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজের যখন অ্যাপয়েন্টমেন্ট হয় সেখানে আদার যে কনস্টিটিউশনাল ফাংশনস মানে কনস্টিটিউশনাল যে ওপিনিয়ন আছে সেগুলোকে দেখতে হবে। এটি কোন কেসের মাধ্যমে এটি বলা হয়েছিল? এটি সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন, এটি 2015-র যে কেস সেখানে বলা হয়েছিল। ক্লিয়ার? দ্য ডক্টরাইন অফ প্রসপেক্টিভ ওভাররুলিং ওয়াজ ফার্স্ট ইভলভড বাই চিফ জাস্টিস সুব্বারাও, এটি হবে সুব্বা। তাহলে এখানে কি বলেছে? ডক্টরাইন অফ পার্সপেক্টিভ ওভাররুলিং। ডক্টরাইন অফ পার্সপেক্টিভ ওভাররুলিং মানে কি? মানে হচ্ছে যে কোনো একটি কেস, সেই কেস এই মুহূর্তে যদি একটি ডিসিশন আসে, এই ডিসিশন কি হবে? ফিউচারের জন্য অ্যাপ্লাই হবে। কিন্তু পাস্টের কোনো একটি কেসের যে ডিসিশন নেওয়া হয়েছিল সেখানে কিন্তু এই ডিসিশনকে অ্যাপ্লাই করতে পারবো না, মানে এটি রেট্রোস্পেক্টিভ এফেক্ট নেই, মানে পশ্চাৎমুখী এফেক্ট নেই। এটিকে আমরা কি বলবো? এটিকে আমরা প্রসপেক্টিভ বলবো, প্রসপেক্টিভ ওভাররুলিং। আর এই কেস, এটি কোন কেসে এই রায় দেওয়া হয়েছিল? এটি গোলকনাথ কেস ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1967। ক্লিয়ার? Democracy and federalism are essential features of our constitution and basic feature of its structure. The observation was made in Esar Bommai case by, দেখো Esar Bommai case by, এই যে কেস 1994-এর কেস, এই 1994-এর কেসে জাস্টিস পি.বি. সাওয়ান্ত তিনি এই রায় দিয়েছিলেন যেখানে কি বলেছিলেন? ডেমোক্রেসি এন্ড ফেডারালিজম আর এসেনশিয়াল ফিচার্স। তার মানে আমাদের কনস্টিটিউশন যে বেসিক স্ট্রাকচার রয়েছে, যেটি আমরা কেশবানন্দ ভারতী কেসের 1973-তে প্রথম দেখেছিলাম, এই বেসিক স্ট্রাকচারের কনসেপ্ট, এখানে বলা হয়েছে ডেমোক্রেসি ফেডারালিজম, সেগুলো কি বেসিক স্ট্রাকচারের একটি পার্ট। In which of the following cases did the Supreme Court hold that an amendment of the Constitution under Article 368 was law within the meaning of Article 13? দেখো Article 13-এ এর মধ্যে আমরা যখন আর্টিকেল 368 এর মাধ্যমে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করি, সেখানে যখন কোনো একটি ল ইনসার্ট করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে যদি ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন হয়, সেক্ষেত্রে কি হবে? সেই ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন যদি হয় তবে আমরা লটিকে কি বলতে পারবো? নাল অ্যান্ড ভয়েড, ডিসমিস হয়ে যাবে। কেন? কারণ 1973-তে কেশবানন্দ ভারতী কেস, সেখানে বলা হয়েছিল যে অবশ্যই ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ডমেন্ট করা যাবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের যে বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটিকে ইনট্যাক্ট রাখতে হবে। ক্লিয়ার? ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস ওয়াজ ইট হেল্ড দ্যাট আর্টিকেল 14, 19, 21 আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ? তার মানে এগুলো একদম এক্সক্লুসিভ নয়, মিউচুয়ালি অ্যান্ড জয়েন্টলি এম টু রিজনেবলনেস অ্যান্ড ফেয়ারনেস, মানে কোনো একটি কারণ থাকা দরকার এই সমস্ত যেই ফান্ডামেন্টাল রাইটস সেগুলোকে অ্যাপ্লাই করার জন্য। এখন এখানে যেটি বলা হয়েছে যে কোন কেসে সেটি বলা হয়েছিল, এটি মনেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। মনেকা গান্ধী, এগুলো আমার কোনো একটি আলাদা ক্লাস, সেখানে
আলোচনা করব। তো মনেকা গান্ধী যে কেস হয়েছিল সেখানে অ্যাব্রডে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য পারমিশন পাচ্ছিল না, সেগুলো আমরা আলাদা আলাদা কোনো ক্লাসে আলোচনা করব ডিটেলসে। এখন এখানে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম আর আর্টিকেল 21 মানে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এই সমস্ত কিছু এগুলোকে অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে এগুলোকে রেস্ট্রিক্ট করা যেতে পারে, কিন্তু এমনি এমনি নয়, মানে একটি রিজন লাগবে, একটি রিজন প্রয়োজন, মানে র্যান্ডম চয়েসে আমরা করতে পারবো না যখন ইচ্ছে তাই। তাহলে এই যে এই কেসটি কি ছিল? মনেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। In which of the following cases was the new concept of equality under Article 14, that is protection against arbitration, propagated by Justice ভগবতী? দেখো, জাস্টিস ভগবতীর দ্বারা কোনটিকে তুলে ধরা হয়েছিল? এগেনস্ট আরবিট্রেশন। আরবিট্রেশন মানে কি? দেখো, আর্টিকেল 14 এখানে যেটি বলা হয়েছে, আর্টিকেল 14 মানে কি? রাইট টু ইকুয়ালিটি, যেখানে আমাদের ইকুয়াল প্রোটেকশন অফ ল আর ইকুয়ালিটি বিফোর ল আছে। অর্থাৎ সরকার ইচ্ছে মতো যে আর্টিকেল 14 সেটিকে রেস্ট্রিক্ট করতে পারবে, এরকম করা যাবে না, সেখানে রিজনেবল কারণ থাকতে হবে। এটি কোন কেসে হয়েছিল? ইপি রোয়াপ্পা ভার্সেস স্টেট অফ তামিলনাড়ু 1974। ক্লিয়ার? In which of the following cases did the Supreme Court rule that the principle of sovereign immunity will not be applied to a proceeding for award of compensation for violation of fundamental rights? দেখো, sovereign immunity মানে হচ্ছে সরকার যে কোনো একজন ব্যক্তির ওপর আর্টিকেল 21 এটিকে রদ করা হয়েছে, সরকারের মাধ্যমে কোনো একজন ব্যক্তির ওপর আর্টিকেল 21, যেখানে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটিকে রেস্ট্রিক্ট করা হয়েছে, যেখানে সভারেন ইমিউনিটি এটিকে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু সেটা রিজনেবল ফেয়ারনেস নয়, মানে এমনি র্যান্ডম চয়েসে। এখন সেক্ষেত্রে এই ব্যক্তি সুপ্রিম কোর্টের কাছে কম্পেনসেশন চাইতে পারে সরকারের কাছ থেকে, মানে সরকার যাতে তাকে তার একটু কম্পেনসেট করে, যেহেতু তার উপর সেটিকে রেস্ট্রিক্ট করা হয়েছিল, তার ফান্ডামেন্টাল রাইটসটিকে দেওয়া হয়নি। এটি কোন কেসে বলা হয়েছিল? এটি নীলাবতী বেহেরা ভার্সেস স্টেট অফ ওড়িশা, এই কেসে বলা হয়েছিল 1993। ক্লিয়ার? এগুলো আমরা কোন একটি আলাদা যে ক্লাস, সেখানে প্রত্যেকটা কেস নিয়ে আলোচনা করব, যাতে আরো ডিটেলসে বোঝা যায় অ্যাকচুয়ালি কি হয়েছিল ব্যাপারটা। Arrange the decisions of the Supreme Court on fundamental rights to personal liberty in the correct chronological order। এখানে যে অপশনসগুলো আছে সেখানে কারেক্ট chronological অর্ডারে যদি আমরা পেশ করি তবে কি হবে? মনিকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1978, ADM জবলপুর শিবকান্ত শুক্লা 1976, AK গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাজ 1950। তার মানে আমরা দেখতে পাচ্ছি সি অপশন, মানে 3 অপশন, সেটি হচ্ছে একদম আগে হবে, তার মানে 3, 2, 1। Which section of the Preventive Detention Act 1950 was declared ultra vires by the Supreme Court in case of AK Gopalan versus State of Madras? দেখো, একটু আগে বললাম এখানে 1950 AK গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাজ 1950। এখানে কি AK গোপালন একজন ব্যক্তি ছিলেন, তাকে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট সেকশন 14 অনুযায়ী তাকে ডিটেন করে রাখা হয়েছিল। আর এখানে কি হয়? এখানে এই সেকশন 14 অনুযায়ী কোনো রকম ট্রায়াল ছাড়াই ডিটেনশন করা যায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর্টিকেল 22 অ্যাপ্লাই করে সেখানে বলা হয় যে একজন ব্যক্তির প্রিভেন্টিভ ডিটেনশনের সেফগার্ড রয়েছে আর্টিকেল 22-তে, সেই জন্য আর্টিকেল 14-কে পুরোপুরি অ্যাবলিশ করা হয়। আর এটি কোথায় আছে? এটি আছে প্রিভেন্টিভ ডিটেনশন সেকশন 14। ওকে, তাহলে এটি কি? এটি হচ্ছে আল্ট্রা ভায়ার্স। নেক্সট, in which one of the following judgments the Supreme Court found that morality and law cannot be equated with each other? এখানে যেটি বলা হয়েছে morality and law cannot be equated, মানে সমান হবে না। দেখো, আমরা জানি আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেই ফান্ডামেন্টাল রাইটসকে রেস্ট্রিক্ট করা হচ্ছে শুধুমাত্র মোরালিটি, মানে পাবলিক মোরালিটি, সেটিকে দেখিয়ে। এটি করা যাবে না। সেক্ষেত্রে একটি রিজনেবল কারণ থাকতে হবে যার মাধ্যমে সেই লটিকে পাস করা উচিত। এখন এটি কোন কেস? এটি ভি শিভা প্রসাদ ভার্সেস কে ভেঙ্কটেশ্বরা। এই কেস কত সালে হয়েছিল? 1998। এই কেসের মাধ্যমে এই জাজমেন্ট দেওয়া হয়েছিল। Which one of the following judgment is not related to the doctrine of separation of power? এখানে যে জাজমেন্টগুলো রয়েছে তার মধ্যে কোনটি ডক্ট্রাইন অফ সেপারেশন অফ পাওয়ার তার মধ্যে আমরা দেখতে পাই না। দেখো, ডক্ট্রাইন অফ সেপারেশন পাওয়ার মানে কি? 3টি পাওয়ার রয়েছে। সে পাওয়ার কি? একটি হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার, আরেকটি কি এক্সিকিউটিভ পাওয়ার, আরেকটা হচ্ছে জুডিশিয়ারি পাওয়ার। ওকে, জুডিশিয়ারি
সারি। এখন এই তিনটি পাওয়ারের মধ্যে যদি কোনো একটির মধ্যে কনসেন্ট্রেট থাকতো সমস্ত পাওয়ার, তবে কি হতো? তবে একদম ভালো হতো না। আমরা যদি এটিকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি প্রত্যেকের মধ্যে, তাহলে কি হবে? একটা সুষ্ঠুভাবে দেশ শাসন হবে। ক্লিয়ার? এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট কার মধ্যে আমরা দেখতে পাই না? স্টেট অফ রাজস্থান, ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটির মধ্যে দেখতে পাই। গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, যেখানে আমরা ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড আর ফান্ডামেন্টাল রাইটস প্রভিশন কনস্টিটিউশনের সেই রিলেটেড আমরা কেস দেখতে পাই। এই কেস 1967 এখানে আমরা এই যে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার এটি দেখতে পাই না। আর কি আছে? ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস সকলে চাঁদ, এর মধ্যে দেখতে পাই এই ডক্টরাইন। আর আছে অপশন ডি, আসিফ হামিদা ভার্সেস স্টেট অফ জম্মু এন্ড কাশ্মীর, এর মধ্যে দেখতে পাই। Article 74(1) is mandatory and therefore the President cannot exercise the executive power without the aid and advice of the Council of Ministers was observed by the Supreme Court. Article 74 এটি ম্যান্ডেটরি এবং যেখানে বলা হয় প্রেসিডেন্ট কাউন্সিল অফ মিনিস্টার্সের রেকমেন্ডেশন অনুযায়ী তিনি কাজ করবেন। এটি কোন কেসে বলা হয়েছিল? অপশন এ, শমশের সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, আর ইউএনআর রাও ভার্সেস ইন্দিরা গান্ধী, বোথ কেসে এই যে ভার্ডিক্ট এটা দেওয়া হয়েছিল। The power of the president to grant pardon is an independent power distinct from the judicial power. Article 72 অনুযায়ী প্রেসিডেন্টের যে পাওয়ার রয়েছে পার্ডন, ডেথ সেন্টেন্স পার্ডন করা, সেটি একটি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার, কোনো জুডিশিয়াল পাওয়ার নয়। It is not justiciable on its merit. Only the area and the scope of president's power under Article 72 can be examined by the court. তার মানে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের 72 আর্টিকেল ইউজ করে পার্ডন দেওয়ার ক্ষমতা, সেটিকে সবসময় যে বিচার করবেন একদমই করবে না। শুধুমাত্র দেখা হবে কখন? যে এই যে পাওয়ার এটিকে ঠিকমতো ইউজ করা হয়েছে কিনা এবং এটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ল সেটাকে ভায়োলেট করা হয়েছে কিনা। এখন এটি কোন কেসে হয়েছিল? এটি কেহের সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটি কেন হয়েছিল? 1984-এ ইন্দিরা গান্ধী যখন অ্যাসাসিনেশন হয়, তাকে হত্যা করা হয়, তখন কেহের সিং এবং তা অন্য যারা আছে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য একটি নির্দেশ দেওয়া হয় এবং প্রেসিডেন্ট কেহের সিং এর একটি পিটিশন, তাকে যাতে ফাঁসি না দেওয়া হয় সেই পিটিশনকে খারিজ করে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট বলে যে এই যে ডেথ সেন্টেন্স পিটিশন সেটিকে খারিজ করার অধিকার প্রেসিডেন্টের আছে। শুধুমাত্র সুপ্রিম কোর্ট তখনই এই জিনিসটি বিচার করবে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল 72 কি ঠিকমতো ল অনুযায়ী অ্যাকর্ডিং টু ল উইথ ডিউ ল এটিকে ইউজ করা হয়েছে। ক্লিয়ার? তাহলে এটি কি কেস ছিল? এটি ছিল কেহের সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। Which one of the following authorities is competent to seek the advisory opinion of the Supreme Court of India? Supreme Court advisory opinion কে নিতে পারেন? President of India. Chairman and other members of the Union and the State Public Service Commission are appointed by Union Public Service Commission আর State মানে UPSC আর PSC State PSC তার যারা মেম্বার হন আর চেয়ারম্যান হন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কে দেন? দেখো ইউপিএসসির অ্যাপয়েন্টমেন্ট কে দেন? প্রেসিডেন্ট। পিএসসির কে দেন? গভর্নর। কিন্তু তাদের বোথ যখন রেজিগনেশন বা তাদেরকে তাদের পদ থেকে খারিজ করা হয়, কে করতে পারেন? শুধুমাত্র প্রেসিডেন্ট। এখানে যেটি বলা হয়েছে সেটি কি? সেটি আমরা বলবো প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর অফ রেসপেক্টিভ স্টেটস। বি, দ্য মেম্বার অফ দ্য ইউপিএসসি হোল্ড অফিস। মেম্বার অফ দ্য ইউপিএসসি কত সময় পর্যন্ত তারা হোল্ড করে? 6 ইয়ার্স অথবা 65 ইয়ার্স এজ, যেটি আগে হবে 65 বছর অথবা 6 বছরের জন্য তারা তাদের পোস্টে থাকেন। দ্য ইলেকশন কমিশন ইজ রেসপন্সিবল ফর দ্য কন্ডাক্ট অফ দ্য ইলেকশন টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিসের ইলেকশনে তার দায়িত্ব থাকে? পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার আর কি অফিস অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, অল অফ দ্য অ্যাবাভ, প্রত্যেকটি। দ্য মেম্বার অফ দ্য ইউপিএসসি ক্যান বি রিমুভড ফ্রম দ্য অফিস বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য টার্ম। দেখো এই যে মেম্বার অফ দ্য ইউপিএসসি তাদেরকে তাদের অফিস থেকে এক্সপায়ার হওয়ার আগেই রিমুভ করা হয় কার মাধ্যমে? করতে পারেন প্রেসিডেন্ট অন রেকমেন্ডেশন অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রেকমেন্ডেশন থাকলেই প্রেসিডেন্ট তিনি করতে পারবেন। দ্য চিফ ইলেকশন কমিশনার appointed by the president. Under Article 321 of the Constitution, the power to extend functions of the Union Public Service Commission, Union Public Service Commission এর যে ফাংশনস রয়েছে সেটিকে এক্সটেন্ড করা, সেটির যে জায়গা সেটিকে বাড়িয়ে দেওয়ার জন্য কার মাধ্যমে দেওয়া যেতে পারে? সেটি হলো পার্লামেন্ট। Which article of the Constitution provides for the appointment of the Comptroller and Auditor General of India? 148 article অনুযায়ী Comptroller and Auditor General of India তাকে তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। আর তিনি কি? তিনি হলেন সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের সমস্ত যে অ্যাকাউন্টস রয়েছে তার অডিট করেন। ক্লিয়ার?
হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর প্রেজেন্ট ইন দ্য স্কেডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? দেখো, অ্যাকর্ডিং টু আর্টিকেল 344(1) আর 351, এই প্রভিশনস অনুযায়ী আমাদের অরিজিনাল 14টি ল্যাঙ্গুয়েজ ছিল। পরবর্তী ক্ষেত্রে নানান সময় আমাদের এখন টোটাল 22টি স্কেডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে। আর সেটি কোথায় আছে? সেটি আছে 8 স্কেডিউলে। ক্লিয়ার? তাহলে সেটি কত? সেটি হচ্ছে 22। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হচ্ছে।